ওরা যতক্ষণ পর্যন্ত এই কনফিডেন্স লেভেল না আসবে যে হ্যাঁ এই লোকটাকে আমরা বিশ্বাস করতে পারি, ততক্ষণ তো ওরা আপনার কথা শুনবে না। ওদের না ইনভেস্ট করতে হবে, কাজ শিখতে হবে, কাজটাকে ভালোবার শিখতে হবে, তার পাশাপাশি তাকে টার্গেট সেট করতে হবে যে হ্যাঁ আমি নিজেকে 5 বছর পরে এই জায়গায় দেখতে চাই, 10 বছর পরে এই জায়গায় দেখতে চাই। পার্থক্যটা হচ্ছে আসলে মূলত হচ্ছে ডেডিকেশন, প্রেজেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল। সো ওরা নিজেকে যেভাবে প্রেজেন্ট করতে পারে, ওদের কমিউনিকেশন স্কিল যেই মাত্রায়, আমাদের দেশের লোকরা এখন ওইভাবে নিজেকে গ্রো করতে পারে নাই, বা আমি বলবো যে এটার একটা বড় ল্যাকিংস আছে, হয়ও নাই। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই এপিসোডটি আমরা সাজিয়ে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, ট্রেনার এবং একাডেমিশিয়ানদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার মোহাম্মদ আব্দুল বারেক, যিনি কর্মরত আছেন জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্সেস হিসেবে এনভয় টেক্সটাইলস লিমিটেডে। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, চিফ অপারেটিং অফিসার টেক্সাস টিম গ্রুপ। দর্শক, চলুন আজকের অতিথির কাছে যাই এবং জেনে নেই তার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানান অজানা দিক। বারেক ভাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই আপনার এই স্বনামধন্য প্রোগ্রামে আমাকে স্বাগত জানার জন্য। আমি গর্ব অনুভব করছি এবং আমি আপনার সকল দর্শকদের এবং লিকে একাডেমিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ বারেক ভাই। আপনাকে আরো বিশেষ থ্যাংক ইউ জানাচ্ছি আমি এই কারণে যে আপনি এই সত্য প্রবাহকে উপেক্ষা করে সেই থেকে সেই গাজীপুর থেকে আপনি এখানে চলে এসেছেন। বারেক ভাই, আপনি প্রায় 21 বছরের এক্সপিরিয়েন্স অলটুগেদার। তো এর মধ্যে বেশিরভাগ সময় আপনি আরএমজি সেক্টরে ছিলেন। আরএমজি সেক্টর সম্পর্কে যারা আরএমজি সেক্টরে না, তারা এখানের যে বিভিন্ন টাইপ আছে, কাইন্ড অফ নিট, কম্পোজিট, তারপরে টেক্সটাইলস, সোয়েটার, এই এর ফান্ডামেন্টাল টাইপগুলো সম্পর্কে কি আপনি একটু ধারণা দিবেন, যেটা নন আরএমজি পিপুলরা মোটামুটি একটা ধারণা পাবে যে না, আমরা আরএমজি বলতে শুধু নির্দিষ্ট একটা টাইপের কাজ হয় না, এখানে মাল্টিপল টাইপের কাজ হয়। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কোশ্চেন এবং এটা আসলে আমাদের বাইরে থেকে একরকম মনে হয়। সো আমি একটা কথা দিয়ে শুরু করতে পারি। আমি আমার প্রফেশনাল লাইফ শুরু করেছিলাম ফার্মাসিউটিক্যালস কোম্পানি দিয়ে। তো তখন আমি যখন আরএমজি সম্পর্কে প্রথম জেনেছি, তখন আমি স্বাভাবিকভাবে মনে করতাম এটা হচ্ছে যে জাস্ট মনে হয় কাপড় সেলাই, এর বাইরে আর কি গার্মেন্টস। তো যাই হোক, আমার প্রথম গার্মেন্টস জব ছিল কলম্বিয়া গার্মেন্টস লিমিটেড। ওখানে যখন প্রবেশ করি আমার আইডিয়াটা চেঞ্জ হয়ে যায়। প্রথম যখন ইন্টারভিউর জন্য আমি যাই, তো আমাদের বাইরে এরকম একটা ধারণা প্রচলিত আছে যে আসলে এইটাকে আমরা সবাই কম্বাইন্ডলি একটা জিনিস মনে করি, বাট এখানে কিন্তু ডিফারেন্ট ফাংশন এবং এগুলো কাজের ধরনও আলাদা এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রির বৈশিষ্ট্য আলাদা। যেমন আপনি যখন একটা পুরো প্রোডাক্ট পাবেন, একটা গার্মেন্টস পাচ্ছেন, এর পিছনে কিন্তু আপনার অনেকগুলো পার্ট থাকে। যেমন এক্সাম্পল, আপনি তুলা থেকে সুতা বানাচ্ছেন, এর মানে এটা পার্ট অফ স্পিনিং এর জব। স্পিনিং এই তুলা থেকে সুতাটাকে তৈরি করে। আচ্ছা, এই সুতাটা এসে আবার কি হয়, সেটা হয়তো একটা নিট ফ্যাক্টরিতে যায়, যদি নিট কম্পোজিট ফ্যাক্টরি, তাহলে নিটিং এ যায়, সে একটা আবার কাপড় তৈরি করে, ওই কাপড়টা যায় ডাইংয়ে, তাহলে ডাইং একটা ইন্ডাস্ট্রি। ডাইং থেকে ওই কাপড়টা ফিনিশিং হয়ে গার্মেন্টসে আসে, গার্মেন্টস ওটাকে কেটে একটা গার্মেন্টস বানায়। এটা সাধারণত নিট গার্মেন্টসের ক্ষেত্রে। ওভেনে যদি আসেন, ওভেনে সেই একই রকম ভাবে তারা তুলা থেকে সুতাটা করে, সুতার থেকে এটাকে উইভিং করে তার কাপড়টা বানায়। দেন আবার ওই একই প্রসেস ডাইং হয়, তারপর আবার এটাকে আবার ফিনিশিং হয়, দেন এটা গার্মেন্টসে আসে, তখন গার্মেন্টস এটাকে আবার কেটে তৈরি করে। সো আবার সোয়েটারে যদি যান, তাহলে আপনার ব্যাপারটা একই রকম ভাবে দেখেন, সুতাটা আসতেছে কোনো একটা ফাইবার থেকে বা তুলা থেকে, যেখান থেকে আসে, অথবা এটাকে আর্টিফিশিয়াল ফাইবারও বলি, সেখান থেকে আসে, সেটা এসে একইভাবে আবার সে বুননের জন্য সোয়েটার ফ্যাক্টরিতে যায়। সো যেমন সোয়েটার ফ্যাক্টরিতে মাঝখানে ডাইংয়ের সুতার পর ডাইরেক্ট বুননে যাচ্ছে, কিন্তু নিট কম্পোজিট ফ্যাক্টরিতে পুরো, আমরা যদি অনেকে বলি না যে নিট কম্পোজিট ফ্যাক্টরি বা নিট ফ্যাক্টরি, নিটিং ফ্যাক্টরিতে শুধু কাপড়টা, সুতা থেকে কাপড়টা বানায়। কিন্তু যখন আমরা কম্পোজিট বলি, তখন সেখানে কিন্তু পুরো, সে হয়তো অনেক ক্ষেত্রে তুলা থেকে সুতা বানাচ্ছে, সুতা থেকে কাপড় বানাচ্ছে, কাপড় থেকে ডাইং করছে, ডাইং থেকে পুরো প্রসেস কমপ্লিট করে সে গার্মেন্টস করছে, গার্মেন্টস করে সেটাকে এক্সপোর্ট করছে, তখন এটাকে আমরা পুরো কম্পোজিট বলি। আর ইন্ডিভিজুয়ালি অনেক সময় দেখা যায় যে নিটিং ফ্যাক্টরি আলাদা, শুধু সে নিটিংই করে, অর্থাৎ অন্য জায়গা থেকে সাবকন্ট্রা কেনে অথবা সে নিজে কাপড় বানিয়ে এটা অন্যের কাছে সেল করে, এটা হচ্ছে শুধু নিটিং। আবার ডাইং আছে, ওরা শুধুমাত্র নিটিং, কাপড়টা যখন হয় এটাকে এনে ডাইং করে কালার করে এটা ওরা গার্মেন্টস আবার সাপ্লাই দিয়ে থাকে। সো এটা এক একটা ফাংশন এক এক রকম। সো আমরা বাইরে থেকে যারা দেখি তারা হয়তো ভাবি যে একই রকম ব্যাপারটা, আসলে তা না। আবার অনেকে আছে ফ্যাক্টরিকে আমরা বলি কাট টু প্যাক, ও শুধুমাত্র কাপড়টা নিয়ে আসে, কাপড়টাকে কেটে সুন্দর করে বানিয়ে ফিনিশিং করে প্যাকিং করে দিয়ে দেয়, যেটাকে আমরা আসলে মূলত গার্মেন্টস বলি, গার্মেন্টস ফ্যাক্টরি বলি, ও কোর জব এটা। বাট যখন আমরা নিট কম্পোজিট বলি, তখন হচ্ছে সে পুরো ওখানে প্রিন্টিং, ওয়াশিং, এই যে আপনি একটা ড্রেস পরছেন, দেখেন সুন্দর একটা গেঞ্জিতে বিভিন্ন রকম ডিজাইন করা, এটা ওই নিট কম্পোজিট ফ্যাক্টরি দেখা যায় তারা করে। এত পুরো
Process-টাকে তারা মোটামুটি যারা নন আরএমজি সেক্টরে আছে কিছুটা ধারণা পাবে জি, জি, আপনার এই thank you, উত্তর আশা থেকে। আপনি এনভয় টেক্সটাইলস লিমিটেডে আছেন। জি, জি, জি। এখন গ্লোবাল বিভিন্ন ইস্যুস, পলিটিক্যাল ট্রানজিশন সবকিছু মিলিয়ে ইন্ডাস্ট্রি এন্টার আরএমজি সেক্টরটাই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, Challenge-এর এটা যেহেতু মধ্যে আমাদের মেইন আর্নিং সোর্স আমাদের। জি। তো আপনার অর্গানাইজেশনে বা পুরো ইন্ডাস্ট্রিতে এখন কি ধরনের চ্যালেঞ্জ যাচ্ছে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি একজন জিএম এইচআর হিসেবে কি ধরনের কন্ট্রিবিউট করছেন আপনার অর্গানাইজেশনে? থ্যাংক ইউ। আপনি তো জানেন যে পুরো পৃথিবীতে একটা রাজনৈতিক অস্থিরতা আছে, অর্থনৈতিক যুদ্ধ আছে, এক দেশ আরেক দেশ দখলের একটা ব্যাপার চলছে। সো সেই ক্ষেত্রে তো পুরো প্রভাবটাই কোনো না কোনোভাবে বাণিজ্যের উপর পড়ে। আর আমাদের মূল অর্থনীতি চালিকা শক্তি হচ্ছে গার্মেন্টস, তারপর অন্যান্য সেক্টর আছে, ওষুধ আছে, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আমাদের রেমিটেন্স আছে। কিন্তু আমাদের যেহেতু মেইন হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর, এবং গার্মেন্টস সেক্টরের উপরেই প্রভাবটা সবচেয়ে বেশি। এবং আপনি জানেন যে আমরা তো বেশিরভাগ এক্সপোর্ট হয় আমাদের আমেরিকা, ইউরোপ, এবং আমেরিকা এবং ইউরোপ যদি নিজেরাই যুদ্ধে জর্জরিত থাকে তাহলে তো তারা আসলে তাদের নিজের জীবন বাঁচাবে না কাপড় কিনবে, এটা তো কোশ্চেন। সো দেখা যায় যে যুদ্ধ মানে বিশেষ করে করোনা কাল একটা খুবই মানে টাফ টাইম গেল। করোনার পরবর্তীতে এখন আবার বিশ্ব পরিস্থিতি আরেকটু অন্যদিকে মন নিচ্ছে। তো নেওয়ার পর আমরা তো আসলে মানুষের বিভিন্ন রকম চাহিদাকে মানুষ সীমিত করে ফেলছে, যে ঠিক আছে অর্থনৈতিক যতটুকু না হলেই নয়, যখন না হলেই নয় তখন তো সে যদি আগে বছরে 4টা পোশাক পরতো এখন হয়তো সে এটাকে 2টা পরবে, তাহলে আপনার কি তার ডিমান্ডটা কমে গেল। যখন ডিমান্ডটা কমে যায় তখন তো আপনি প্রডিউসার যারা আছেন তাদেরও তো আসলে অর্ডার কমে যাবে। তো এখন আমাদের সেক্টর এই প্রবলেমটা ফেস করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ইন্ডাস্ট্রি আসলে বন্ধ হয়ে গেছে। দেখা যাচ্ছে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো, বড় ইন্ডাস্ট্রিগুলো খুবই মানে যুদ্ধ করছে টেকার জন্য। তো আমরাও এরকম প্রবলেম ফেস করছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান এখন পর্যন্ত অনেক ভালো আছে, এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া, এবং আমাদের ম্যানেজমেন্ট বা যারা সবাই মিলে কাজ করছে ওনারের পক্ষ থেকে আমরা যারা সবাই মিলে কাজ করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ উই আর ইন এ ভেরি গুড পজিশন। কোন ধরনের প্রিকশনারি ব্যবস্থা আপনারা নিচ্ছেন যদি আপনাদের ক্ষেত্রে এরকম আসে? এরকম হয় আমাদের ক্ষেত্রে, যেমন আমরা আসলে বেসিক্যালি আপনি তো জানেন সবকিছু হচ্ছে একটা ইন্ডাস্ট্রি চলবে তার তো একটা ফিনান্স আছে, কস্টিং আছে। তো আমরা প্রথমে যে জিনিসটার দিকে নজর দিচ্ছি যে আমরা আমাদের মার্কেটিংয়ে ডিমান্ডটাকে ধরে রাখার জন্য প্রথম হচ্ছে যে আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, যেটাকে আমরা বলতে পারি যে একটা পণ্যের বহুমুখীকরণ, সেদিকে আমাদের ম্যানেজমেন্ট নজর দিয়েছে। আরেকটা হচ্ছে, আর আমি এজ এ এইচআর হেড হিসেবে আমরা কনসার্ন করছি আমরা লোকদেরকে কিভাবে আসলে বেশি প্রোডাক্টিভ করা যায়, অর্থাৎ তারা আরো মোর প্রোডাক্টিভ। এখন আমরা এটার জন্য আমরা লোকদেরকে আসলে বিভিন্ন রকম ট্রেনিং করাচ্ছি, কস্ট কিভাবে কমিয়ে আনতে পারে। আমাদের কিছুদিন আগে ওরকম একটা মিটিং হয়েছে যে আমরা যার জায়গা থেকে কিভাবে কস্টটা কমাইতে পারি। আমরা যদি প্রত্যেকে, এক্সাম্পল আমার 3,500 এমপ্লয়ি আছে আমাদের এনভার্টিক্সে, আমরা প্রত্যেকে যদি ডেলি 1 টাকা করে সেভ করি তাহলে তো আমার 3,500 টাকা সেভ হচ্ছে একদিনে। তো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 30 দিনে কত, 1 বছরে কত। সো আমাদের সবার কথা হচ্ছে আমরা পারলে 1 টাকা সেভ করি, আমরা দেখি কোথায় আমার খরচটা এখন না করলেই হয়, সেই দিকে আমরা মনোযোগ দিচ্ছি। আমরা লোকজনের ইফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, তাদেরকে আসলে কাজে কিভাবে মনোযোগ আনা যায়, সেজন্য আমরা প্রচুর ট্রেনিং প্রোগ্রাম করছি। আমরা ওয়ার্কারদের সাথে, বিশেষ করে আমি নিজেও এবং আমার টিম আছে, আমরা প্রত্যেক সপ্তাহে ওয়ার্কারদের সাথে কথা বলি, এবং ডিফারেন্ট যে অফিসারদেরকে আমরা কিভাবে ডেভেলপ করবো, তাদের সাইকোলজিটাকে তো এক ধরনের হয়, আবার ওয়ার্কারদের সাইকোলজিটা কাজ করে একরকম। যদি আমরা আসলে আমাদের এনভায়রনমেন্টে আমরা তাদেরকে কাউকে ওয়ার্কার বলি না, আমরা বলি এনভয় ফ্যামিলি মেম্বার্স। সো এটা আমাদের যে একটা ট্যাগলাইন, হ্যাঁ। তো চেয়ারম্যান স্যার এটা উনি বলতে খুব পছন্দ করেন, এবং আসলেই তাই, আমরা ফ্যামিলি মেম্বার্স হিসেবে নেই, এবং আমরা ওদেরকে ওদের লাইফটাকে কিভাবে ইজি করা যায়, ওরা কিভাবে আমাদের প্রোডাকশনটাকে ধরে রাখতে পারে, ও যেন কোম্পানিটাকে ফিল করে যে এটা আমার, এবং আমার এখানে আমি এই কোম্পানি বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো। তো ও কোম্পানিটাকে বেঁচে রাখার জন্য আসলে কি করবে, ওর নিজের জীবনের কি পরিবর্তনটা আসবে, কর্মক্ষেত্রে কি পরিবর্তনটা আসবে, এটা নিয়ে আমরা ওদের সাথে ট্রেনিং করাই। এবং প্রতি সপ্তাহে থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দিক থেকে এইভাবে ট্রাই করছি, সবাইকে আমরা সচেতন করছি যে অর্গানাইজেশন বেঁচে থাকলে তুমি আমি বেঁচে আছি, একটা দেশ বেঁচে থাকবে। একটু ব্যাকগ্রাউন্ডে যাই, মানে তো আমাদের তো 20-25 বছর আগেও এটা পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল, নট এইচআর ম্যানেজমেন্ট। তো পার্সোনাল এবং তখন অ্যাডমিনিস্ট্রেশন ফোকাস ছিল, কাইন্ড অফ হায়ারিং ফায়ারিং এবং প্রশাসনিক কন্ট্রোলিং আর কি, মেইনলি হলো কন্ট্রোলিং। এম্পাওয়ারমেন্ট বা এনগেজমেন্ট, মোটিভেশন এগুলো কিন্তু খুব একটা ছিল না, পিপুলকে তুলনা করা হতো টুলসের সাথে। তো সেরকম একটা সময়ে 20 ইয়ার্স ব্যাকে আপনি এইচআর প্রফেশনাল হয়ে উঠলেন। আসলে ছোটবেলায় কি স্বপ্ন ছিল আর কিভাবে এইচআর আসা? আসলে আমাদের যেভাবে আমরা বড় হয়েছি, আসলে স্বপ্ন থেকে ছোটবেলায় একরকম চেঞ্জ হয়ে যায়। যেমন আমার বাবা, আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, আর আমার স্বপ্ন ছিল আমি আর্মি অফিসার হব। দ্যাট ওয়াজ মাই ড্রিম, এবং এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি, চেষ্টাও করেছি। আমি আইসিএসবি ফেস করেছি 2 টাইমস, 2বার আমি আইসিএসবি ফেস করেছি, যে আল্লাহ পাক চাইনি, হয়নি। তো
এরপরে আসলে যখন মাস্টার্স পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হওয়ার আগেই আমি একটা পেপারে অ্যাড দেখলাম, তো জাস্ট ছোট করে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে অ্যাডমিনে একটা লোক নিবে। তো এরকম করে 2-3টা অ্যাপ্লাই করলাম, করার পর এমন হলো একদিনেই 3টা চাকরির ইন্টারভিউ কল আসছে। তো আমি একটা ইন্টারভিউতে আমি যাইনি, আরেকটা ইন্টারভিউতে সকালবেলা গিয়েছি, জবটা হয়েছে, বা আমি ভাবলাম যে বিকালবেলা আরেকটা ইন্টারভিউ আছে ওটা দিয়ে যাই। তো বিকালবেলা আমি তখন আমার ফার্স্ট জব ছিল জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তখন আমি 12টা-1টার দিকে ওখানে যাই। যাওয়ার পর সেই ইন্টারভিউটা একটু দেরি করে শুরু হয়, মানে 3টার দিকে শুরু হয়। তো যাই হোক, ওই ইন্টারভিউতে চাকরিটা হয়ে যায়। তো আসলে তখন এত প্ল্যান করে ঢুকি নাই। এই তো মানে আমার ঢুকে গেলেন। পড়াশোনা ছিল ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছি, তখন রেজাল্ট হয়নি এখনো। তো ইন দ্য মিন টাইম আমি আবার আমি আবার MBA পড়ার জন্য ট্রাই করছিলাম যে কোথায় পাবো। আমি ইন দ্য মিন টাইম একটা স্কলারশিপ পেয়ে যাই তখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো যেহেতু একটা স্কলারশিপ পেয়ে গেছি, আবার এখানে জবটাও হয়ে গেছে, মানে একদম অত চিন্তা করে আসলে হয়নি। তো যখন আমি অ্যাডমিনে কাজটা শুরু করলাম, HR ফাংশনে কিছু কিছু কাজ তো রিলেটেড থাকে, এক্স্যাক্টলি। তো তখন আমার HR কাজটা একটু ডিফারেন্ট মনে হলো, বিকজ HR কাজটা হচ্ছে আসলে সাইকোলজি নিয়ে কাজ, হিউম্যান সাইকোলজি। এটা কত ভালো যে বুঝবে সে ভালো করবে। তো আমার কাছে মনে হলো যে আমি হিউম্যান সাইকোলজি ভালো বুঝি এবং আমার বোঝার ক্যাপাসিটি আছে, বিকজ আমি আমার স্কুল লাইফে আই ওয়াজ এ ক্যাপ্টেন, স্কুল ক্যাপ্টেন ছিলাম, খেলাধুলা করতাম, একটু সাংস্কৃতিক মানে প্রোগ্রামের সাথে জড়িত থাকতাম। তো আমার কাছে মনে হলো যে আমি পিপলকে কনভিন্স করতে পারি এবং আমি পিপলস ম্যানেজমেন্টটা ভালো বুঝবো। তো তখন আমি ওই MBA পড়ার পাশাপাশি তখন আমার মেজরটা আমি হিউম্যান রিসোর্স নিলাম আর কি। দেন পরবর্তীতে এক সৌভাগ্যক্রমে আমি একটা বিএর প্রোগ্রামে যাই, তখন ওইখানে কলম্বিয়া গার্মেন্টসের একজন GM ছিলেন আর কি। উনি আর্মি পার্সন ছিলেন, মেজর হামিদ। উনি আমার পাশে বসছিলেন। তো উনি কথা বলতে বলতে বললো যে তোমাকে তো আমার খুব ভালো লাগছে কথা বলে, তুমি কোথায় কাজ করো? তখন আমি বললো যে তুমি কি গার্মেন্টস সেক্টরে আসবে কিনা। তখন আমি তো আসলে গার্মেন্টস সেক্টর তখন কিছুই জানি না, জাস্ট জানি যে ওখানে কাপড় সেলাই, আর এর বাইরে আমার কোনো অভিজ্ঞতা নেই। তো উনি একদিন অফার করলেন যে তুমি আসো, দেখো, ভালো লাগলে তুমি আমার সাথে কাজ করতে পারো। তো আমি একদিন গেলাম, উনি আমাকে একদিন কল করলেন, পরে আমি একদিন গেলাম। যে আমি তখন আমার প্রথম আমি কোনো গার্মেন্টসে ঢুকি, কলম্বিয়া গার্মেন্টস। এটা দেখে আমার কাছে ব্যতিক্রম মনে হলো, দেখলাম যে গান বাজছে, ভিতরে শ্রমিকরা কাজ করতেছে, আমার কাছে খুব ভালো লেগে যায়। আর জিনিসটা তো অদ্ভুত, ভিতরে লোকজন কাজ করছে, গান বাজতেছে, শুরু হয়ে গেল। তো আমি স্যারের সাথে কথা বললাম, আমি ওনাকে মানে কৃতজ্ঞতা করে স্মরণ করি। তো ওনার সাথে কথা বলে আমার ভালো লাগলো যে না, ওকে, উনি বললো যে কাজ করতে পারো, ফিউচার আছে। এইভাবে আসলে জার্নিটা HR শুরু, দেন মেজর HR নিয়ে নিলাম, ওইভাবেই জার্নি শুরু। বুঝতে পেরেছি। এই অল টুগেদার 21 বছর প্লাস এক্সপিরিয়েন্স, এই যে সুদীর্ঘ কেরিয়ার, প্রত্যেক মানুষের জীবনে আপস এন্ড ডাউনস থাকে বা চ্যালেঞ্জ থাকে। আপনার এই সুদীর্ঘ কেরিয়ারে মানে কখনো কি কোনো ধরনের মানে আপস এন্ড ডাউনস ছিল যেটা মানে মনে রাখার মতো? যদি থাকে সেখান থেকে উত্তরণের গল্পটা যদি সংক্ষেপে বলেন। হয় কি, আমি এটা তো থাকি, আপনি জানেন আমরা যখন গার্মেন্টসে চাকরি শুরু করেছি তখন তো এত ল, রুলস রেগুলেশন, কমপ্লায়েন্স মানা, সবে মাত্র কমপ্লায়েন্সটা আসছে, এটা 2005-07 দিকে। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের কমপ্লায়েন্সটা একদম বাজওয়ার্ড হয়ে গেছে হলো 13-14 রানা প্লাজা এবং তাজরিনের ঘটনার পরে। এর আগে আসলে মানুষ অতটা অ্যাওয়ার্ড ছিল না, মানুষ তখন অ্যাডমিন থেকে সবে মাত্র HR এর জার্নিটা শুরু। তো আমরা তো আসলে প্রথম দিকে জার্নি করেছি এবং এটা খুব টাফ ছিল যে মানুষকে বোঝানো HR জিনিসটা কি, HR কি কাজ করে। তো এবং আপনি জানেন তখনকার কিছু হইলেই ওয়ার্কাররা আনরেস্ট করে ফেলতো, ম্যানেজমেন্ট সাইকোলজি বুঝানো, আবার সবাই HR জবটাকে বুঝতে চাইতো না, এই যে বুঝানো। এবং এমনও সময় গেছে যে আমার একটা এক্সপিরিয়েন্স, আমি ফ্যাক্টরির নামটা না বলি, এটা হবে না হয়তো, হঠাৎ করে ওয়ার্কাররা রেগে গেছে, যে রেগে তারা প্রোডাকশন হেডকে কোনো এক কারণে অ্যাসল্ট করবে বা কিছু করবে, ভুল বুঝাবুঝি থেকে বা একটা থেকে। দেখেছি ওই সময় যে এই জিনিসগুলো কন্ট্রোল করা, এবং আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, ম্যানেজমেন্ট আপনাকে ভাববে যে ইনএফিশিয়েন্ট, বাট আমাদেরকে কন্ট্রোল করতে হয়েছে। এই যে মনে করেন একটা অর্গানাইজেশন যদি 4-5 হাজার লোক থাকে, তো 4-5 হাজার লোকের সাইকোলজি আপনি এক জায়গায় আনবেন কিভাবে? এক্স্যাক্টলি, এটা কঠিন না। তো ওই যে চ্যালেঞ্জগুলো আমরা তখন, এবং উত্তপ্ত মুহূর্তে তো লাস্ট পিপল পর্যন্ত আপনি মেসেজটা কনভেও করতে পারছেন না, কনভেও করার আগে একটা কিছু সবাই এক্সাইটেড থাকে, অত লার্নেড না, আপনি বুঝাইতে পারবেন না। কিন্তু ওই HR হিসেবে আমাদেরকে যেটা করতে হয়েছে, অর্থাৎ একটা সময় ধরে আসলে আমাদেরকে তো ওদের সাথে কাজ করতে হয়, ওদেরকে বুঝাইতে হয় যে দেখো, আমি যে লোকটা কাজ করছি HR এ, আমি কিন্তু তোমারই ভয়েস, বেসিক্যালি তো আমরা ব্রিজ, মালিক এবং শ্রমিকের মাধ্যমে বা যারা কর্মী এবং এমপ্লয়ার এবং এমপ্লয়ি আমরা একটা ব্রিজ কাজ করি, তখন ওদেরকে তো এটা বুঝাইতে হয়। ওরা যতক্ষণ পর্যন্ত এই কনফিডেন্স লেভেল না আসবে যে হ্যাঁ এই লোকটাকে আমরা বিশ্বাস করতে পারি, ততক্ষণ তো ওরা আপনার কথা শুনবে না।
তো এই জিনিসগুলো আসলে একটা একটা সময় গেছে, আমরা খুব নিয়েছি, অনেক পরিশ্রম করতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা শ্রমিকদের সাথে কথা বলতে হয়েছে। আমার সবচেয়ে মনে আছে 2018 সালে যখন নতুন গ্যাজেট আসলো, হ্যাঁ মারাত্মক আন্দোলন চারদিকে। তো আমার মনে আছে যে তখন আমি ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিংসে, তো আলহামদুলিল্লাহ আমার আশেপাশে সব ফ্যাক্টরিতে প্রবলেম হয়েছে, আমার ফ্যাক্টরিতে কিন্তু কোনো প্রবলেম হয়নি। মাশাআল্লাহ। এটা একটা, সবাই বলতে এই ফ্যাক্টরিতে কেন হয় না, কিন্তু আমাদের কালচারটা ছিল এরকম যে আমি নিজে পার্সোনালি আমি ওই দিন বা তার আগে আমি নর্মালি ওয়ার্কারদের সাথে কথা বলতে পছন্দ করি, ওদের সাথে কথা বললে ভালো লাগে, ওদের লাইফটা জানা যায়, ওরা ভাবে যে এই লোকটা আমাদের সাথে কথা বলে আমাদেরই লোক, সে আমাদেরই, মাই পিপল। তো একটা ঘটনা আমার মনে আছে, ওই দিন আমি যেদিন আন্দোলনটা শুরু হয়, এটা তো ঠিকঠাক করে শুরু হচ্ছিল, খুব মারাত্মক অবস্থার মধ্যে যখন থাকে, আমার মনে আছে আমি একটানা মেবি 18 ঘন্টা কথা বলেছিলাম। আচ্ছা, এটা একটা টাফ সিচুয়েশন ছিল। কিভাবে যে বলতে পারেন যে সকাল থেকে শুরু করেছি, এই আবার কথা বলছি 30 মিনিট করে, একটা লাইনকে ডাকছি 30 মিনিট করে, ওদের সাথে আমি কথা বলছি, আবার আরেকটা লাইনকে ডাকছি, একই ডায়লগ দিচ্ছি, আবার আধা ঘন্টা রেস্ট নিচ্ছি, আবার ওদের সাথে কথা বলতেছি, এবং ওয়ার্কাররা বেরোয় যাবে, বুঝায় লাস্টে এমন হয়েছে যে শ্রমিকরা বলছে, স্যার আমাদের ফ্যাক্টরি কে ভাঙতে আসবে, আমরা নিচে যা দাঁড়াবো, আমাদের শ্রমিকরা। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাজ এ এইচআর হেড। বারেক ভাই, আমাদের দেশে প্রচুর বিদেশি কর্মী দেখা যায়। বাংলাদেশের একটা পর্যায়ে একটা গ্রুপ অফ পিপল বলতেছে যে উই আর নট গেটিং দ্য জব, মানে ডিসপাইট অফ হ্যাভিং আওয়ার স্কিল অ্যান্ড কোয়ালিটিস। অন দ্য আদার হ্যান্ড আবার এমপ্লয়াররা বলছে যে আমরা স্কিল লোক পাচ্ছি না। অনেক বিদেশি কর্মীদের দেখা যায়। এই যে বিদেশি কর্মী এবং বাংলাদেশি কর্মী, এই দুটার ভিতরে মানে বেসিক পার্থক্য আপনার চোখে কি মনে হয়? সাথে একটু যোগ করে দেই, এবং বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বা এমপ্লয়াররা কেন বিদেশি সিএক্সও লেভেলে বিদেশি কর্মীদেরকে পছন্দ করে? আসলে আপনার যে বোথ সাইডের অভিযোগটাই কারেক্ট, পার্শিয়াল। একটা হচ্ছে যে মূল পার্থক্যটা হচ্ছে মানে ফরেন এমপ্লয়ীদের সাথে আমাদের, ওদের হচ্ছে স্কিলে কিন্তু খুব একটা পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে আসলে মূলত হচ্ছে ডেডিকেশন, প্রেজেন্টেশন এন্ড কমিউনিকেশন স্কিল। সো ওরা নিজেকে যেভাবে প্রেজেন্ট করতে পারে, ওদের কমিউনিকেশন স্কিল যেই মাত্রায়, আমাদের দেশের লোকরা এখন ওইভাবে নিজেকে গ্রো করতে পারে নাই, বা আমি বলবো যে এটার একটা বড় ল্যাকিংস আছে, হয়ও নাই। ওরা যেমন একটা ডেডিকেটেড থাকে, যেমন আপনি যদি কোনো একজন ফরেন এমপ্লয়িকে, যারা যদি প্রতিষ্ঠানে থাকে, তাহলে আপনি ওকে যদি একটা প্রেজেন্টেশন রেডি করতে বলেন যে হ্যাঁ আপনি একটা প্রেজেন্টেশন রেডি করবেন এবং কালকে আমরা দুপুর 12টার মধ্যে এটা প্রেজেন্ট করবো, ও কিন্তু রাত ভরে পরিশ্রম করে প্রেজেন্টেশনটা রেডি করবে, বিকজ হি নোজ হিজ পাওয়ার পয়েন্ট, যে কিভাবে করতে হবে, হি নোজ গুড ইংলিশ, সে জানে কিভাবে ইংরেজিতে এটাকে রেডি করতে হবে, হাউ টু টক, হাউ টু প্রেজেন্ট। কিন্তু আমাদের দেশের লোকদের প্রবলেম হচ্ছে যে সে হয়তো পজিশন হোল্ড করেছে, তার কাজের স্কিলটা আছে কিন্তু তার প্রেজেন্টেশন স্কিল নাই। সে হয়তো খুব ভালো পাওয়ার পয়েন্ট পারে না, সে খুব ভালোভাবে ইংরেজিতে একটা লিখবে, এটা আমি সবার কথা বলছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে সে খুব ভালোভাবে ওইটা প্রেজেন্ট করতে পারছে না, রেডি করতে পারছে না। সে আবার দৌড়াচ্ছে একজনের কাছে, কে পাওয়ার পয়েন্ট ভালো পারে, কে ভালো ইংরেজি পারে, তার সাথে ম্যাচ করছে না। তখন এটা দেখে সে হয়তো দেখা যাবে যে তার ডেডলাইন ছিল, যেটা ডেডলাইন মিস করে এসে বলবে আমাকে আরো 2 দিন দেন, কিন্তু অন্য ক্ষেত্রে এটা বলবে না। তাহলে এটা একটা ডেডিকেশন ইস্যু আছে। আর হচ্ছে যে ওরা, এটাই আমি মূল পার্থক্যটা বলি যে আসলে ওদের কমিউনিকেশন স্কিল, এবং ওরা খুব ভালো ইংরেজি জানে। এখন এটা অনেক বলে যে আমার ইংরেজি জানতে হবে কেন, বিকজ এটা আপনি জানেন যে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা আসলে বিশ্বে কাজই করি এটা দিয়ে। এক্স্যাক্টলি। সো ওদের প্রেজেন্টেশন স্কিল, ওদের কমিউনিকেশন এবং সর্বোপরি ওদের যে ডেডিকেশন, এই 3টা জায়গায় আমাদের কিছুটা গ্যাপ আছে। এই গ্যাপ থাকার কারণে আমাদের লোকেরা বিশেষ করে একটু পিছিয়ে পড়ছে। এটার আরেকটা দিক হচ্ছে যে আমাদের যারা প্রফেশনাল লাইফে আছে, তারা আসলে এই জিনিসটাকে খুব গভীরভাবে তার টার্গেট সেট করে যাওয়া, যে হ্যাঁ আমার নিজেকে ডেভেলপ করতে হবে, আমার শুধুমাত্র কাজের স্কিল হইলে হবে না, আমার আদার্স কিছু স্কিল দরকার। আমি এই জায়গাটাতে আসলে আমাদের লোকজন, আমার কাছে মনে হচ্ছে যে আমি এত বছরের এক্সপিরিয়েন্সে বলতে পারি, ওই জায়গাটা নিজেকে বের করতে পারে না। যারা বের করতে পারছে তারা একটা ভালো জায়গায় এখন ছিল। আপনি দেখবেন আজকে থেকে 4-5 বছর আগে যত পরিমাণ বিদেশি ছিল গার্মেন্টস সেক্টরে, বিশেষ করে শ্রীলঙ্কা, এখন কমে গেছে, বিকজ কারণ ওই জেনারেশন, পরের জেনারেশনটা এটা ফিল করছে। তাদের এখন তারা এই গ্যাপটা মিনিমাইজ করতে হবে, তারা প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করছে, তারা দেখছে যে আমার গ্যাপটা কোথায় আছে, তারা জানার চেষ্টা করছে। তাদের এখন দেখবেন আপনার অনেক কমিউনিকেশন গ্রুপ আছে, তারা জানে যে আমাকে কি করতে হবে। সো এই জিনিসটা একটা জিনিস। আর বিদেশিদেরকে পছন্দ করার একটা কারণ হচ্ছে মালিকরা মনে করে যে ও যতক্ষণ কাজ করবে ও ততক্ষণ কাজই করবে, ও বিদেশ থেকে এই দেশে আসছে, ও সকালবেলা অফিসে ঢুকছে, দরকার হলে সারা রাত ভরে কাজ করবে, ওর বাসায় যাওয়ার তাড়া নাই, ও মানে সপ্তাহে একদিন আড্ডা দেওয়ার প্ল্যান করবে হয়তো ওর কমিউনিটির সাথে, কিন্তু ওই যে আজকে যত তাড়াতাড়ি আমি বের হয়ে যেতে পারি, আমি গ্রুপ অফ আড্ডা দিব, বন্ধুদের সাথে আড্ডা দিব, বা একটা কাজ করব, বা আমি কোন রকম ভাবে, ওরা জানে যে ওরা বিদেশ থেকে আসছে, ওকে এই টাইমটা দিতে হবে। দেন
আরো ওর কাজ করে যে ও যদি মনে করেন এই 2 বছর ভালো পারফর্ম করতে পারে ও পরের বার এক্সটেন্ড হবে, কিন্তু আমাদের দেশের লোকজন তো আসলে ওই চিন্তাটা খুবই কম, যে না আমি তো আসি চলছি নিজেকে এক্সপ্লোর। এটাই মূলত মূল কারণ এটাই আর কি। মূলত মূল। আচ্ছা, বুঝতে পেরেছি। এনভয় একটা স্বনামধন্য জি, গ্রুপ অফ কোম্পানিজ। এখানে কি কি ধরনের কর্মী বান্ধব অ্যাক্টিভিটিস আছে যেটা অন্য অর্গানাইজেশনে যারা আছে তারা জানলে কিছুটা উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। আপনি জানেন যে এনভয় টেক্সটাইলস লিমিটেড হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট লিড প্ল্যাটিনাম ডেনিম ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। সো এটা আমাদের জন্য একটা গর্বের জায়গা। আমাদের আসলে অনেকগুলো সিস্টেম চালু আছে, তবে সব অনেকগুলো তো প্রায় আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। তো আমি মূল কয়েকটা অ্যাক্টিভিটিস আমি হয়তো বলতে পারি। যে একটা হচ্ছে আমাদের এনভয় টেক্সটাইলস লিমিটেড কখনো 1 তারিখের বেতন দেয়নি, 1 তারিখের আগে বেতন দিয়ে দেয়। মাশাআল্লাহ। এটা এবং অল ডিজিটালাইজড। সো 1 তারিখের আগে এটা এমপ্লয়ীদের মাঝখানে ওরা কখনো টেনশনই করে না যে আমি 1 তারিখে কেন দেখবো। আমাদের মালিকদেরও কথা হচ্ছে যে না, ওরা 1 তারিখে কেন দেখবে, 1 তারিখে আগেই ওরা ওদের ব্যালেন্স দেখবে মোবাইলে, যে ওরা কখনো এটা নিয়ে টেনশন করে না। ইটস এ হিউজ মোটিভেশন। এটা একটা মোটিভেশন। সো এটা ওনারা দেখতে পারে কিভাবে করা যায়, মেকানিজম আছে সেটা করতে পারে। একটা হচ্ছে আমাদের এখানে, আরেকটা হচ্ছে আমাদের যত এমপ্লয়ি আছে তাদের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে তাহলে আমরা তাদেরকে একটা স্কলারশিপ দিই ছেলে মেয়েদেরকে জন্য। এটা বেশ ভালো একটা অ্যামাউন্ট বছরের প্রথমে দেওয়া হয়, বই কেনার জন্য দেওয়া হয়, প্রতি মাসে তাকে একটা স্কলারশিপ দেওয়া হয়। তো এটা আমাদের বেশ প্রায় আমরা এখন পর্যন্ত প্রায় 105 জন স্টুডেন্ট এই স্কলারশিপটা পেয়েছে। এই স্কলারশিপের সময় আমরা যেটা করি তাকে একটা কংগ্রেচুলেশন লেটার দিই, তার মা বাবাকে একটা মানে প্রাউড প্যারেন্টস হিসেবে সেটা দিই। এবং এটা যদি এরকম হয় ইন্টারমিডিয়েট লেভেল তাহলে তারা 2 বছর পায়, গ্র্যাজুয়েট লেভেল হলে 4 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য পায়। তো এটা চলমান আছে। এটা একটা। আরেকটা হচ্ছে খুবই ইউনিক একটা প্র্যাকটিস আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের কোনো এমপ্লয়ি যদি আল্লাহ না করুক চাকরি চলাকালীন সময়ে মারা যায়, তাহলে তো সে যত আইনগত সুবিধা আছে এটা পায়। তার বাইরে আমাদের ম্যানেজমেন্ট প্রথমেই চিন্তা করে যে যেই এমপ্লয়ি মারা গেলেন তার ফ্যামিলিতে কেউ আছে কিনা, তাকে চাকরি দেওয়া যায় কিনা। এটা আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি। আমরা আগে দেখি ওই এমপ্লয়িকে আমরা চাকরি দিয়ে ওই এমপ্লয়ির পরিবারের কাউকে আমরা একটা চাকরি দিতে পারি কিনা যে পরবর্তীতে ওই ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারবে। যদি আমরা কোনো কারণে এটা না পাই, যে না দেখছি চাকরি দেওয়ার মতো নাই, অথবা যোগ্য নেই, অথবা কোনো কারণে ওনারা ইন্টারেস্টেড না, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ওই এমপ্লয়ির ফ্যামিলিকে 24 মাসের জন্য আমরা আর্থিক সহায়তা দিই। সেটা কিভাবে? মিনিমাম 10,000 টাকা, সর্বোচ্চ 1/3 অফ বেসিক, যেটা হায়ার, মানে 10,000 নিচে কারো হবে না। কারো বেসিক যদি 15,000 হয় তাহলে তো 5,000 হওয়ার কথা না, সে মিনিমাম 10,000 টাকা পাবে। আর কারো বেসিক যদি এক্সাম্পল 60,000 টাকা তাহলে সে 20,000 টাকা পাবে। এটা 24 মাস ওই ফ্যামিলি পাবে। আচ্ছা, এটা একটা ইউনিক প্র্যাকটিস। এটা আমাদের বাংলাদেশে আমার মনে হয় না এটা আর কোথাও এইভাবে আছে, আর্থিক সুবিধা দিচ্ছে। আর আরেকটা হচ্ছে যে আমাদের আরো অনেকগুলো আছে। আমাদের একটা খুব সুন্দর ফেয়ার প্রাইস শপ আছে যেখানে আমরা আসলে একেবারে বেসিক মূল্যে আমরা ওরা 1 মাসে ক্রেডিট নিতে পারে এবং পুরো সিস্টেমটা ডিজিটালাইজড। আচ্ছা, ডিজিটালাইজড। আমাদের ওখানে একটা 24 আওয়ার শপ আছে যেখানে কোনো সেলসম্যান নাই। ওরা কি করতে পারে যে সেলসম্যান নাই, ও নিজে যে পাঁচ করে কিনে টাকা জমা দিয়ে চলে আসতে পারে। তো 24 আওয়ার্স কেন, যেটা আমাদের ফ্যাক্টরিটা 24 ঘন্টায় চলে, শিফট ওয়াইজ, তাহলে তো কখনো একটা কিছু খেতে মনে হইলো বা তার ভিতরে কোয়ার্টার যার যখন সুবিধা। আর আরেকটা হচ্ছে আমাদের ভিতরে সুন্দর একটা এভিসি সেন্টার আছে, আমরা বলছি অডিও ভিজুয়াল সেন্টার। সেখানে আমাদের মানে কি বলবো এটাকে, অনেক সুন্দর একটা ট্রেনিং সেন্টার, ট্রেনিং গুলো করি আমরা, কনফারেন্স গুলো করি এবং সিনেমা দেখার ব্যবস্থা আছে, আমরা খেলাধুলা এনজয় করতে পারি। ভিতরে আমাদের ওয়ার্কারদের জন্য জিমের ব্যবস্থা আছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের পুরো সিস্টেমের মধ্যে আমাদের ওখানে একটা সুন্দর ইকো পার্ক আছে। সো সবকিছু মিলিয়ে আমাদের এই জিনিসগুলো আমাদের এমপ্লয়ীদেরকে আসলে মোটিভেটেড রাখে যে তারা দীর্ঘদিন কাজ করতে চায় একটা অর্গানাইজেশনে। অনেকগুলো নতুন জিনিস পাওয়া গেছে যেগুলো হয়তো অনেকেই জেনে তারা নিজেরাও প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অনেক ওনারদের মধ্যে থেকে হয়তো অনেকেই জানবেন। আসলে আমাদের ওনাদের চাওয়া থেকে তো এই জিনিসগুলো আমাদের মধ্যে ডাইভার্ট আসছে। মানে এই যে বেস্ট প্র্যাকটিস গুলো, মানে এটা অলওয়েজ টপ টু বটম, নট বটম টু বটম। আমরা প্রপোজাল দিতে পারি কিন্তু আসলে বেশিরভাগ চিন্তা ওনাদের মাথা থেকে। এক্স্যাক্টলি। আমি থ্যাঙ্কস জানাই আপনার ম্যানেজমেন্টকে। প্রফেশনাল লাইফের প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে একাডেমিক বা ইউনিভার্সিটিগুলোর ভূমিকা কি হওয়া উচিত? আসলে আমাদের তো ছোটবেলা থেকে অনেক রকম স্বপ্ন থাকে। ম্যাক্সিমাম স্বপ্নটা কেউ বিজনেসম্যান হবে এটা শুরুটা কমই থাকে, সবাই থাকে আমি একটা ভালো জব করব। প্রথমত আমি বলবো যে আগে তো আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে বা পড়াশোনা শেষ করে একটা নিতাম। আমি মনে করি এটা স্কুল লাইফ থেকে শুরু হতো, ক্লাস 8-9। যেমন ওই সময় কিন্তু মানে যখন অ্যাডোলেসেন্ট, ও আছে, ও কিন্তু দুনিয়াকে তখন চিনতে শুরু করে। যেমন দেখবেন এখন আপনার এডুকেশনের মধ্যে কিভাবে একটা ইমেল ড্রাফট করতে হয়, এটা কিন্তু এখন আছে, যেটা আমাদের সময় হয়তো ছিল না। সো
তখন থেকে প্রফেশনালিজম জিনিসটা কি, এটাকে যদি আমরা শুধুমাত্র গতানুগতিক বইয়ের মধ্যে না রেখে প্র্যাকটিসের মধ্যে নিয়ে যেতে পারি একটু একটু করে, এবং এই প্রতিষ্ঠানগুলো যদি এদিকে মনোযোগ দেয়, দেন আমার কাছে মনে হচ্ছে এটা আসবে। সো ও যখন কলেজে যাবে, কলেজের একটা এনভায়রনমেন্ট পাবে, কলেজে যদি শিক্ষা কার্যক্রমের মধ্যে এটা থাকে, কারিকুলামের মধ্যে, এবং এই ধরনের কোনো এক্সট্রা কোর্স থাকে, দেন ইউনিভার্সিটিতে যাবে, ইউনিভার্সিটি তারা ইন্ডাস্ট্রিগুলো লিঙ্ক করবে। এবং আমার কাছে মনে হয় আমাদের দেশে তো শুরু মানে তো ইন্ডাস্ট্রিয়াল ভিজিটর যখন যারা অনার্স মাস্টার্স করে, আই থিঙ্ক এটা আরো নিচে থেকে শুরু হওয়া উচিত। নিচে থেকে শুরু হলে ওরা যাবে, ইন্ডাস্ট্রিকে দেখবে, বুঝবে আমার দেশে এরকম বড় বড় অর্গানাইজেশন আছে, তারা করে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো এইভাবে এটাকে চিন্তা করতে পারে। আরেকটা কাজ করতে পারে যে তারা প্রফেশনালদেরকে ইনক্লুড করতে পারে, যে তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে। যেমন আমাদের প্রতিষ্ঠানে একটা জিনিস আছে যে আমরা প্রতি মাসে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করাই। মানে ইন্ডাস্ট্রিগুলো আমাদের কাছে চায়, এডুকেশন ইনস্টিটিউশনগুলো আমাদের কাছে বলে যে আমরা ইন্ডাস্ট্রি ভিজিট করতে চাই। সো আমাদের শিডিউলে প্রতি মাসেই একটা থাকে, এইটাকে আমরা প্রাধান্য দিই। আমরা ওদেরকে পুরো ইনস অ্যান্ড আউট, এবং সেটাই না শুধু ওর ইন্ডাস্ট্রি ভিজিট করে জানা, ওখানে আমরা একটা তাকে ফিউচার গাইড দিয়ে দিই যে তুমি যখন এই ইন্ডাস্ট্রিগুলোতে আসতে চাও তোমার প্রিপারেশনটা কি থাকবে, ওইগুলি কিন্তু আমরা একটা গাইডলাইন দিয়ে দিই। সো উই আর প্র্যাকটিসিং। আমি মনে করি যে প্রতিষ্ঠানগুলো যদি এইদিকে মনোযোগ দেয়, তাহলে আসলে ভবিষ্যতে আজকে থেকে 4-5 বছর পর মার্কেটে ভালো প্রফেশনালস চলে আসবে। অনেক সময় আমাদের তখন আর বিদেশিদের উপর নির্ভর ইনশাআল্লাহ। করতে হবে না। এই প্রশ্নের সূত্র ধরে আমি একটা প্রশ্ন করতে চাই। আমাদের এই যে প্রোগ্রাম লিড এইচআর টক উইথ মুরাদ, এটার বিরাট একটা অডিয়েন্স গ্রুপ হলো গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনাল, ফর এক্সাম্পল 0 to 5 ইয়ার্স যাদের এক্সপিরিয়েন্স। এই গ্রুপটার জন্য যারা ভবিষ্যতে কর্পোরেটে আসতে চায়, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? খুবই ভ্যালিড কোশ্চেন, এবং আমি বলবো যে জানতে চাই ওটা খুবই ভ্যালিড। আমাদের বিষয় হচ্ছে যারা আমাদের মার্কেটে আসে জবে 0 to 5 ইয়ার্স, অথবা যারা গ্র্যাজুয়েশন সবেমাত্র শেষ করেছে, আমি বলবো যে তারা নিজের টাইমটাকে ইনভেস্ট করুক কিসের ভিতরে, জানার ভিতরে। যারা এখনো ঢোকে নাই তারা আগে জানুক, সে যে ইন্ডাস্ট্রিতে জবে আসতে চায় সে তার ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালোভাবে জানুক, সে যেই সাবজেক্টে পড়াশোনা করেছে সেই সাবজেক্টের বেসিকটাকে সে ভালোভাবে জানুক, এবং সে মার্কেটে এখন তো আপনি ওপেন, যেমন আজকে লিড একাডেমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদারিং, এক্সপিরিয়েন্স শেয়ারিং প্রোগ্রাম করছে। সো আপনি ইউটিউব ঘাটলে আপনি এরকম অনেক প্রোগ্রাম পাবেন। সো আপনি ওখান থেকে নলেজ নেন। আপনি একটা মজার ঘটনা বলি, আপনি তো যেহেতু সিন্স কোরআন শরীফ যখন নাজিল হয় তখন তো আপনি জানেন প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো। তো যদি এই যে পড়া, আপনি এই কন্টিনিউয়াস এই পড়াটাকে ইনভেস্ট করতে হবে এবং তার প্ল্যান রাখতে হবে। এখন আমাদের সমাজে হচ্ছে কি যে ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স করছে, তারা ইগো ধরে রাখে যে আমি এই জবটাকে করবো না, এত ছোট কাজ করবো না, ফলে এইগুলো ঝেড়ে ফেলতে হবে। বা অফিসিয়াল জব লাগবে, হোয়াইট কলার জব, আমার একটা বস থাকবে, আমার একটা পিয়ন থাকবে, আমার ল্যাপটপে নট লাগবে, এটা একটা পরে অটোমেটিক্যালি তার কাছে চলে আসবে। সো তাকে ইনভেস্ট করতে হবে নলেজ গ্যাদারিং এর মধ্যে, এবং তার ইগো ঝেড়ে তাকে স্কিল ডেভেলপ করতে হবে। এবং শুধু তা না, সে যে সাবজেক্টে পড়েছে তা না, তাকে এক্সট্রা নলেজও গেদার করতে হবে। যখন সিভিটাকে সে ড্রপ করবে, তখন সিভি যারা বাছাই করবে, যেমন আমরা যারা এইচআর প্রফেশনাল সিভি বাছাই করবো, আমরা তো 10 জন থেকে একজন লোককে আলাদা বলেই নিব। আমার একটা লোক লাগবে, আমি ওই 10 জনকে কিভাবে বুঝবো যে ওই 10 জন থেকে ওই লোকটা আলাদা, তাকে এটা বুঝাইতে হবে। এটা একটা বিষয়। যারা নতুন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এক্সপিরিয়েন্স এভাবে নিতে পারে, তারা নলেজ গ্যাদার করতে পারে। আর যারা 0 to 5 ইয়ার্স মানে এক্সপিরিয়েন্স মাত্র শুরু করেছে তাদের জব, ওদের না ইনভেস্ট করতে হবে, কাজ শিখতে হবে, কাজটাকে ভালোভাবে শিখতে হবে। তার পাশাপাশি তাকে টার্গেট সেট করতে হবে যে হ্যাঁ, আমি নিজেকে 5 বছর পরে এই জায়গায় দেখতে চাই, 10 বছর পরে এই জায়গায় দেখতে চাই, আমার কাজের বাইরে আমি এই জিনিসটা শিখতে চাই। আমি আবার বসকে বলতে চাই যে বস, আমি শুধু এতটুকু কাজ করতে চাই না, আমাকে আপনি আরো কাজ দেন, আমি ফ্রি আছি। দেন ওই রিলায়েবিলিটিটা যখন বাড়বে, ক্রেডিবিলিটিটা বেড়ে যাবে। সো আপনি একজন এমপ্লয়ি যখন রিক্রুট করবেন বা এমপ্লয়ির সাথে যখন কাজ করবেন, আপনি তার স্কিলের থেকেও বেশি তার রিলায়েবিলিটির দিকে দেখবেন, তাকে রিলাই করা যায় কিনা। কিভাবে রিলাই করবেন? তার কমিউনিকেশন স্কিল দিয়ে রিলাই করবেন, তার কাজের ধরন দেখে স্কিল করবেন, সে কাজ করতে কতটুকু আগ্রহী এটা দেখে না তাকে আপনি রিলাই করবেন, দেন আপনি দেখবেন। সো যারা 0 to 5 ইয়ার্স এর মধ্যে আছে, আমি তাদেরকে বলবো যে খুব ভালোভাবে আপনি আপনার সময়টাকে ইনভেস্ট করুন, কাজ দেখুন, কাজ শিখুন ভালোভাবে, এবং আউটসাইড এক্সপিরিয়েন্স আপনি গেদার করুন, টেকনোলজি জানুন। যত বেশি আপনি জানবেন মার্কেটে আপনার ভ্যালু তত বেড়ে যাবে। বারেক ভাই, আপনি খুব সুন্দর বলছিলেন তরুণদের ক্যারিয়ার গাইড করার ব্যাপারে। আগামী দিনের আপনার ব্যক্তিগত পরিকল্পনা কি? মানে 5 থেকে 10 বছর পরে আমরা বারেক ভাইকে কোথায় দেখবো? না, আমরা তো আসলে যেহেতু 21 ইয়ার এক্সপিরিয়েন্স অলরেডি গেদার করে ফেলছি, সো বয়সের ভারেও তো প্রায় 47-48 কাছে হচ্ছে। সো এখন আমার আসলে আমি যে জায়গায় নিজেকে আজকে থেকে 5 বা 10 বছর পর দেখতে চাই, আমি এখন একটা ফ্যাক্টরি হেড অফ এইচআর হিসেবে আছি একটা গ্রুপ অফ কোম্পানি। আমি প্ল্যান করছি যে আমি হয়তো এই কোম্পানিতে আরো বেশি দায়িত্ব নিতে পারবো, আমার একটা প্ল্যান হচ্ছে। সো আমি এখান থেকেই হয়তো আমার প্ল্যান হচ্ছে যে ব্যক্তিগত আমি যদি জব প্রফেশনের কথা বলি, আমি এখানে একটা দীর্ঘ সময় প্ল্যান করে কাজ করে তারপর আমি হয়তো রিটায়ারমেন্টে যাওয়ার প্ল্যান করবো। বাট একটা জায়গায় আমি নিজেকে দেখতে চাই যে আমি যতটুকু জানি, আমি আসলে
আমার যারা আছে, যারা সহকর্মী আছে এনভার্ট এক্সেল বা এদের মাঝখানে আমি যতটুকু নলেজটাকে ছড়িয়ে দিতে পারি, আমার টিমমেটদেরকে আমি ওইভাবে বিল্ড আপ করতে চাই। এবং এই যে আউটসাইডে আমার যে ভিউ, আমার যে চিন্তাধারা আছে, আমি যেভাবে কাজ করি, এটা আমি আসলে আরো প্রফেশনাল মাঝখানে ছড়াই দিতে চাই, যে তারা জানুক কিভাবে কাজ করা হয়। কারণ এইচআরে যারা কাজ করে তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি সবসময় বলি যে আপনাকে পিপল সাইকোলজি ভালো বুঝতে হবে। তো সাইকোলজি বুঝতে গেলে আপনাকে যেভাবে প্রিপারেশন নিতে হবে সেভাবে আমি আমার এই যে চিন্তাটা, এই সাইকোলজিক্যাল প্যাটার্নটা কিভাবে কাজ করে, মনোভাব বোঝার প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, এটা আসলে আমি আরো বেশি ছড়িয়ে দিতে চাই যেন ওরা বুঝতে পারে। এবং আমি মনে করি যে আমার এই চিন্তাধারাটা যদি ওদের ভিতরে যায়, তাহলে তারা নিজেদেরকে অনেক গ্রো আপ করতে পারবে। বারেক ভাই, হ্যাঁ। আপনার সম্পর্কে প্রত্যেক মানুষের কিছু স্বকীয়তা থাকে বা একান্ত কিছু জিনিস থাকে। জি। আমরা আজকে আপনার অনুমতি আমি প্রোগ্রামের আগে নিয়েছি। জি। আপনার ব্যাপারে এমন কোনো তথ্য বা ইনফরমেশন যেটা আপনাকে চেনে বাট ম্যাস পিপল জানে না, হ্যাঁ, আজকে যদি একটু। সেটা হচ্ছে আসলে এইচআর প্রফেশনে, এইচআর রিলেটেড কাজ করি, সবাই আমাকে মোটামুটি ভাবে চেনে। বাট এর বাইরে আমার ব্যক্তিগত পরিচয় হচ্ছে, আমি আসলে একসময় ইউটিউবিং করতাম। আমার একটা ইংলিশ এবং ম্যাথমেটিক্স শেখার চ্যানেল আছে। সো আমি একটা টিচিং করাই। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ আছি। এটা আমাদের বন্ধু বান্ধবের কিছু অর্গানাইজেশন আছে, আমরা সবাই মিলে এগুলোর মধ্যে ইনভলভ আছি আর কি। এগুলো আমি চেষ্টা করি করার জন্য। হয়তো মানুষ ওইভাবে অত জানে না এগুলো, কারণ এই কাজগুলো তো আসলে খুব ফ্ল্যাশ করে করা হয় না, নীরবে নিবৃত্তি করা হয়। সো এটা আমি আমার নিজের ব্যাপারে বলতে পারি। যাক, আমিও জানলাম। আপনি প্রোগ্রামের পরে আমাকে লিঙ্কগুলো পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি কানেক্ট হয়ে নিব। লিড এইচআর টক উইথ মুরাদ, এটা লিড একাডেমির সৌজন্যে একান্তই একটা ভলান্টারি উদ্যোগ, যে এক্সপিরিয়েন্স পিপুলদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকে তাদের সফলতার গল্প, বিভিন্ন এক্সপিরিয়েন্সের গল্প গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং তরুণদের জন্য শোনানোর ব্যবস্থা করা। এই উদ্যোগটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা তো অবশ্যই, আমি তো লিড একাডেমির এই যে প্রোগ্রামটা, এটা আমি অনেকদিন ধরে দেখি, আমি বেশ দেখেছি এবং এখান থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি। চিন্তাধারার পার্থক্যগুলো আমাদের মাঝখানে ধরা পড়ে, যে আমার কোনো ল্যাকিংস আছে কিনা। তা আমি যেটা মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এবং আমি মনে করি যে এই যে যারা প্রফেশনালস আছে অথবা যারা করবে, তাদের সবার এই প্রোগ্রামগুলো দেখা উচিত। দেখলে তারা তাদের নলেজটাকে বাড়াইতে পারবে, চিন্তাধারার পরিবর্তনগুলো তারা অ্যাডজাস্ট করতে পারবে। এবং লিড একাডেমি এই যে কাজটা করছে, এটা তো আসলে অবশ্যই প্রশংসনীয় কাজ। এবং আমি চাই যে এই জিনিসটা আরো ছড়িয়ে পড়ুক এবং সবাই এর সাথে ইনভলভ হোক, সবাই দেখুক, সবাই বুঝুক। এবং লিড একাডেমি, আমি আশা করি যে ইনশাল্লাহ ভবিষ্যতে এটার একটা প্রতিদান পাবে এবং একসময় সবাই বলবে যে লিড একাডেমি থেকে আমরা আসলে কিছু জেনেছি। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। বারেক ভাই, দেখতে দেখতে আমরা আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সুযোগ হলে অন্য কোনো দিন আবারও মিট করবো ইনশাআল্লাহ। আপনি যে শত ব্যস্ততার মাঝে যে এসেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ মুরাদ ভাই। সাথে লিড একাডেমি এবং লিড একাডেমির যে দর্শকরা আছে, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে। দর্শক, দেখতে দেখতে আরো একটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।